হ্যালো স্টুডেন্টস, নলেজ বুস্টার উইথ অনুপের নতুন একটি এপিসোডে তোমাদের আবার স্বাগত। দেখো, অনেকদিন থেকেই তোমাদের আবার প্রশ্ন হচ্ছিল, স্যার আপনি ফিজিক্যাল সায়েন্স থেকে সরে যাচ্ছেন, ফিজিক্যাল সায়েন্সটা আমরা খুব কঠিন লাগছে, এইটাকে কিভাবে পড়লে আমাদের একদম জলের মতো সোজা হবে। দেখো, তোমাদের এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি আজকে বলছি এই কতগুলো পদ্ধতি অবলম্বন করলে ফিজিক্যাল সায়েন্স একদম বাংলা ইতিহাস ভূগোলের মতো তোমাদের হয়ে যাবে, এইটুকুন আমি বিশ্বাস করে বলতে পারি। তোমরা সেই পয়েন্টগুলো দেখো, আমি এক এক করে পয়েন্টগুলো বলছি। আমি বিশ্বাস করি তোমরা যদি এই পয়েন্টসগুলো মনে রেখে ফিজিক্যাল সায়েন্সটাকে পড়ো এবং গুরুত্ব সহকারে পড়ো, তাহলে পারে আগামী দিনে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। নাম্বার ওয়ান, ফিজিক্যাল সায়েন্সে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, এক নাম্বার বলবো, এ গুড টিচার। এটা কি জিনিস গুড টিচার? এটা কি জিনিস গুড টিচার? গুড টিচার বলতে আমি বোঝাচ্ছি, আমি ফিজিক্যাল সায়েন্সটা যার কাছে পড়বো সেই টিচারটা এমন যেন টিচার হয়, সেই টিচার আমার সমকক্ষ হয়ে পড়াবে। অর্থাৎ আমি গুড টিচার বলতে বোঝাচ্ছি না টিচারটা প্রচণ্ড জ্ঞানী, তার রেজাল্ট প্রচণ্ড ভালো, বা টিচারটা দেখতে শুনতে খুব ভালো, এই ধরনের কোনো গুড টিচারকে আমি বলছি না। অর্থাৎ আমি যার কাছে বুঝতে পারছি, অর্থাৎ সবসময় দেখা যায় ক্লাসের প্রথম বেঞ্চের ছেলেগুলোর সাথে দেখবে যে ক্লাসের যে স্যার আছে তার ইন্টারাক্ট করে, বাট পেছন দিকের যে ছেলেগুলো আছে তাদের সাথে ইন্টারাক্টটা তুলনামূলক কম হয়। কিন্তু গুড টিচারের সংজ্ঞা হচ্ছে ওই পেছনের সাথেও করবে, সামনের সাথেও ইন্টারাক্ট করবে, এবং ইন্টারাক্ট শুধু নয়, সত্যিকারে সেই ছেলেটা কোন জায়গা থেকে বুঝলো, কোন ভাষাতে সে বুঝছে, সেই জায়গাটাই নেমে এসে যদি সে শিক্ষা দিতে পারে, তাহলে পারে ফিজিক্যাল সায়েন্স তোমাদের কাছে অনেকটাই জলের মতো হবে। অর্থাৎ সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমি যে স্যারের কাছে পড়বো ফিজিক্যাল সায়েন্স, সে তুমি স্কুলের স্যার হোক, স্কুলের ক্ষেত্রে আমি হয়তো নির্বাচন করতে পারবো না, স্কুলের বাইরে যদি হয় আমি যার কাছে নির্বাচন করছি, দ্যাট ইজ আমি টিউশন পড়ছি বা প্রাইভেট পড়ছি, আজকাল এটা প্রায় বাধ্যতামূলকই হয়ে চলে এসছে। সুতরাং যার কাছে ফিজিক্যাল সায়েন্সটা পড়ছি, আমি যেন তাকে বুঝতে পারি। এক্ষেত্রে গার্জেনদেরও কিন্তু একটা কর্তব্য আছে, ছাত্রর সাথে একটু ইন্টারাক্ট করে নিক, যে যার কাছে আমি টিউশনটা দিয়েছি সে তার ফিজিক্যাল সায়েন্সটা কত ভালো বোঝাতে পারছে, বা তাকে সে বুঝতে পারছে কিনা, তার ভাষাটা বুঝতে পারছে কিনা, সেইটাও যেন বারবার স্যারের সাথে যোগাযোগটা রেখে চলে। অর্থাৎ এই গুড টিচারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল সায়েন্স। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এটা ঠিক, তবে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি দরকার। এবার আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে রিড ফিজিক্যাল সায়েন্স রেগুলারলি। 2 নাম্বার পয়েন্ট, রিড ফিজিক্যাল সায়েন্স রেগুলারলি। অর্থাৎ কি বলছি, ফিজিক্যাল সায়েন্সটা রেগুলার পড়বো। রেগুলার বলতে আমি কি বোঝাচ্ছি, যে হ্যাঁ আমি তো গত সপ্তাহে পড়েছিলাম, এই সপ্তাহে পড়েছি, তা কিন্তু না। রেগুলারলি বলতে আমি বোঝাচ্ছি, আমার প্রত্যেক দিনে টিউশন থাক, স্কুল থাক, তার বাইরেও একটা সময় থাকে যে সময়টা আমাদেরকে পড়তে হয়। তাহলে যে সময়টা আমাকে পড়তে হচ্ছে, সেই সময়টা মধ্যে প্রত্যেক দিন ফিজিক্যাল সায়েন্সকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং প্রত্যেক দিনের যেইটুকুন ক্লাসে পড়া হোক বা স্যারের কাছে পড়া হোক, সেইটাকে প্রত্যেক দিনই একটু একটু করে পড়তে হবে। অর্থাৎ প্রত্যেক দিন ফিজিক্যাল সায়েন্স, আমরা যেমন প্রত্যেক দিন খাবারের তালিকায় ভাতটাকে রাখি, ঠিক তেমনি পড়ার তালিকায় ফিজিক্যাল সায়েন্সটাকে অবশ্যই রাখবো। এই কথাটা কিন্তু আমি ফিজিক্যাল সায়েন্স শুধু বলছি না, যারা হয়তো 11-12-এও পড়ে থাকো তাদের ক্ষেত্রে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম ব্যাপারটা ঘটছে, যে তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে তোমার খুব কঠিন লাগে, তাহলে ফিজিক্সটাকে রেগুলার তোমাকে পড়তে হবে, কেমিস্ট্রি রেগুলার পড়তে হবে। এই নয় যে আজকে পড়েছি 3 দিন পর আবার পড়লাম, সেটা হবে না। রেগুলার অর্থটা হচ্ছে প্রতিদিনের পড়াটা প্রতিদিন করতে হবে। এইবার বলছি নেক্সট 3 নাম্বার হচ্ছে, বিফোর ক্লাস রিড ফিজিক্যাল সায়েন্স। আমার প্রতিদিন ক্লাসে স্যার যখন পড়ায় তার আগে একটা পড়া দিয়ে দেয়, এই পড়াটা তোমরা করে এসো। আমার বক্তব্য হচ্ছে, ক্লাসে যখন স্যার আসবে তার পূর্বে যে কোনো মুহূর্তে আমি স্যারের ওই পড়াটাকে অবশ্যই করব। এটা আমাদের করতেই হবে। বিফোর ক্লাসটা শুরুর পূর্বে আমাকে এই কাজটা করে নিতে হবে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সটা আমাকে পড়ে নিতে হবে। সেটা আমি যতটা পারি বুঝতে পারি তাও ভালো, যদি না বুঝি তাও ভালো, ফিজিক্যাল সায়েন্সটা পড়বো। এবার যদি না বুঝি তাহলে তাও ভালো, মানে তখন আমার মনের থেকে বেশ কিছু কোশ্চিন আসবে, যেই প্রশ্নগুলো স্যারকে আমার করতে হবে। স্যারকে যদি সেই প্রশ্নগুলো করি, স্যার নিঃসন্দেহে বলতে পারি তোমাদের সেই উত্তরটা দিয়ে দেবে, তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে।
সুতরাং প্রত্যেক দিন ক্লাসের পূর্বে তোমাকে এই অ্যাক্টিভিটিটা করতে হবে যে ফিজিক্যাল সায়েন্সটাকে তোমাকে বারবার পড়ে নিতে হবে, কিছুক্ষণ হলেও পড়তে হবে, সে 20 মিনিট হোক 30 মিনিট হোক তোমাকে কিন্তু পড়ে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক দিনের তালিকায় যেটা থাকবে, ক্লাসের যে পড়াটা থাকবে সেটাকে তোমাকে করতে হবে। এইবার বলছি 4 নাম্বার হচ্ছে অ্যাটেন্ড এভরি ক্লাস অ্যাক্টিভলি। এইটা কি বলতে আমি কি বোঝাচ্ছি সেটা একটু বোঝো। অ্যাটেন্ড এভরি ক্লাস, ফিজিক্যাল সায়েন্সের ওই 7টা ক্লাস আমি বুঝতে পারছি না সুতরাং আমি যাব না, তা নয়। যেখানে তোমার যেই স্যারই ক্লাস করাক না কেন, সে প্রাইভেটে হয়তো আজকে গেলাম কালকে গেলাম না, আবার কালকে গেছি পরশু যাইনি, যেতে পারিনি, বিভিন্ন রকম অজুহাতকে দূরে সরিয়ে রাখো। প্রত্যেক দিনের ক্লাসে তুমি বোঝো না বোঝো তোমাকে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভলি। এই বিষয়টার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি। অ্যাক্টিভলি মানে কি হলো, স্যার আমাকে যে কোশ্চিন গুলো করছে বা স্যার যেটা বোঝাচ্ছে আমি বুঝতে পারছি না, আমি কোশ্চিন করব, স্যারের সাথে ইন্টারাক্ট করব, ক্লাসের মধ্যে বারবার স্যারকে আমি স্যার এটা আমি বুঝতে পারিনি, এটা একটু বলুন, বা এইটা স্যার এইরকম না করে এইরকম করলে কি হতো। এই অ্যাক্টিভিটিটা ক্লাসে থাকতে হবে। অর্থাৎ তুমি স্যার পড়াচ্ছে আমি একটু, হবে না, এইরকম করে হবে না, এটা অ্যাক্টিভলি না কিন্তু, মানে আমি আমার ভাব ভঙ্গি প্রকাশ করছি যে হ্যাঁ আমি দারুণ বুঝছি, স্যার যা পড়াচ্ছে খুব ভালো হচ্ছে, তা না। স্যার যা বলছে বা তুমি যা বুঝছো বা তুমি যা বলছো স্যার যা বুঝছে, এই অ্যাক্টিভিটিটাকে থাকতে হবে। অর্থাৎ স্যার তোমার মধ্যে কথোপকথনটা সবসময় রেখে চলবে, এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস। নেক্সট হচ্ছে মেক্স পারফেক্ট নোটস। 5 নাম্বার হচ্ছে মেক পারফেক্ট নোটস। এইটা কি পারফেক্ট নোট, মানে নোট তো স্যার আমাদের দেয় আমরা তো করি। ব্যাপারটা হচ্ছে পারফেক্ট নোট বলতে আমি যেটা বোঝাচ্ছি, ধরো নোট অনেক সময় স্যারেরা দিয়ে থাকে, সেই ভাষাটা আমার আয়ত্ত করতে অসুবিধা হয়, বা যে নোটটা স্যার দিল আমি সেটা বুঝে উঠতে পারছি না। এই বুঝে ওঠে, আমি যদি ঠিকমতো বুঝতে পারি, ভাষাটা যদি আমার ভাষার মতো ভাষা হয়ে থাকে, অর্থাৎ আমি যে ভাষায় কথা বলছি সবসময় সাধু ভাষায় লিখতে হবে এর কোনো মানে নেই, সেই ভাষাটাতে নোটগুলো যেতে হয়, সেই নোটটাই আমার তাড়াতাড়ি মুখস্থ হবে, তাড়াতাড়ি আমি বুঝতে পারবো। অর্থাৎ যে নোটটা আমি করে দেবে স্যার, সেই নোটগুলোর প্রত্যেকটা কোশ্চিন যেন আমি বুঝতে পারি, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে ভাষাটাও যেন আমার ভাষার মতো হয়ে থাকে, সেই দিকে নজর করে আমাকে দরকার হলে স্যার যে নোটটা করে দেবে, প্রয়োজনে আমিও নোট করে নিয়ে গিয়ে স্যারকে দেখিয়ে নেবো যে স্যার এই নোটটা এইভাবে করলাম, এটা হবে কি হবে না, মানে আমি যেটা বুঝতে পারি আমি সেটাই লিখতে পারবো। তাছাড়া স্যার যেটা নোট দেবে সেই নোটটাই যদি আমি লিখতে যাই তাহলে এটা কিন্তু স্যারের ভাষা হয়ে গেল। সুতরাং সেই ভাষাটা আমাদের মানে খাতাতে লিখতে গিয়ে আমাদের অনেক অসুবিধার সৃষ্টি হবে। আমি বলছি সেই জন্য যে মেক্স পারফেক্ট নোট, অর্থাৎ যে নোটটা আমি নিজে বুঝতে পারবো সেইটা। নেক্সট বলা হচ্ছে, নেক্সট আমরা বলছি সলভ এক্সারসাইজ। সলভ এক্সারসাইজ, এক্সারসাইজটা আমরা করব কি, এক্সারসাইজ বলতে দেখো প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের পরে এই এক্সারসাইজটা করার সময় বলবো ইন ইওর ওন প্রসেস। এইটা আমি বলতে কি বোঝাচ্ছি সেটা দেখো। যখন ফিজিক্যাল সায়েন্স আমরা যখন করে যাই, করে যাওয়ার পরে কোশ্চিন ব্যাংক তোমাকে আমি করতে বলিনি, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চ্যাপ্টারটা হয়ে গেল, চ্যাপ্টারটার শেষে একটা এক্সারসাইজ থাকে, সেই এক্সারসাইজে যে কোশ্চিন গুলো আছে সেগুলোকে তুমি সলভ করো। এইবার সলভ করতে গিয়ে বইয়ে যে জায়গাগুলো করে দেওয়া আছে, হয়তো বইয়ের প্রসেসে তুমি নাও করতে পারো, আমি বলেছি ইন ইওর ওন প্রসেস, তোমার নিজের প্রসেসটাকে ইউজ করো। অর্থাৎ এইখানটাই অ্যাপ্লাই করো এবার তোমার নিজের বুদ্ধি, তুমি যা শিখলে সেই বুদ্ধিগুলোকে তুমি ওখানে ইমপ্লিমেন্ট করো। দেখো যদি সেটা সম্ভব হয়, কিছু অঙ্ক হয়তো তোমার মিলে যাবে, কিছু প্রবলেম মিলে যাবে, কিছু অঙ্ক বাদ দিয়ে কিছু প্রশ্ন তুমি করে ফেলতে পারবে, হয়তো সেটা ভুলও হতে পারে। এইবার নিজের পদ্ধতিতে করে নিয়ে তুমি বইয়ের সাথে মেলাও, যদি তাতেও তোমার ডাউট ক্লিয়ার না হয়, সঙ্গে সঙ্গে তুমি স্যারকে বলবে স্যার আমি এগুলো প্রবলেমগুলো এইভাবে সলভ করেছি, দেখুন তো এটা ঠিক আছে কিনা। বিশ্বাস রাখি স্যার নিঃসন্দেহে দেখে দেবে, এবং তাতে করে তোমার ডাউট ক্লিয়ারটা অনেক বেশি হয়ে যাবে, এবং ফিজিক্যাল সায়েন্স তোমার আরো জলের মতো হয়ে যাবে। এইটা যত বেশি করবে, সলভ এক্সারসাইজ ইন ইওর ওন প্রসেস, তোমার নিজের পদ্ধতি হলে নিজের বুদ্ধি তুমি ওখানে লাগালে পারে তোমার অনেক কাজ দিবে।
রিভিশন নোটস, নেক্সট হচ্ছে রিভিশন নোটস মোর অ্যান্ড মোর টাইম। আমরা যেটা বলছি রিভিশন নোটস, রিভিশন নোটস মোর অ্যান্ড মোর টাইম, মোর অ্যান্ড মোর টাইম। অর্থাৎ এই যে নোটটা তুমি আগে তৈরি করে নিলে, তুমি যে নোটটা তুমি নিজে করেছিলে সেই নোটগুলো, এই নোটটা যেটা তুমি করেছিলে সেই নোটটাকে বারবার বারবার তুমি রিভিশন করো। এই নোটটা তুমি বারবার বারবার রিভিশন করো। যদি 4 বার 5 বার রিভিশন করো, তুমি কোশ্চেন ব্যাংক আগে সলভ করবে না, তুমি নোটটাকে রিভিশন করে নাও। এই রিভিশনটা তোমাকে পারফেক্টনেসের দিকে বেশি নিয়ে যাবে। যত বেশি রিভিশন করবা তত তোমার পারফেক্টনেস আসবে এবং তত তোমার জলের মতো হবে। ফিজিক্যাল সায়েন্স তখন আর মনে হবে না, মনে হবে এটা বোধহয় বাংলায় পড়ছি, আর অন্য কোনো সাবজেক্ট মনে হবে না। এটা গ্যারেন্টি হলো আমার। কারণ যতবার তুমি রিভিশন করবে, অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি করে গেলে, আজকে দেখছো যে 1 মাস আমার স্কুলটা বন্ধ আছে, সুতরাং স্কুলের চাপটা এখন নেই, তখন আমি কি করব? তখন আমি বারবার বারবার 2 বার 3 বার করে যে চ্যাপ্টারগুলো আমার হয়ে গেছিল সেগুলো আমরা রিভিশন করে নিচ্ছি। রোববার আমাদের ছুটি থাকে, অনেক সময় শনিবারও ছুটি থাকে, তার বাদে সপ্তাহের যে কোনো একটা দিন প্রায় ছুটি থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা সপ্তাহে 4টা রোববার বাদ দিয়ে আরো 4টা দিন আমরা ছুটি পাচ্ছি, তাহলে 4 4 8 দিন ছুটি পাচ্ছি। এই 4 4 8 দিন আমার ক্লাসের কোনো ঝামেলা নেই। সুতরাং এই 4 4 8 দিনে আমি কোনো রিভিশনগুলোকে কমপ্লিট করে ফেলতে পারি। আমি শুধু ফিজিক্যাল সায়েন্স বলছি না, অন্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা সেই রিভিশনটা কিন্তু কমপ্লিট করবা। তোমরা যে নোটটা করলে সেই নোটটা রিভিশন করে নেবে, যে টেক্সট বুকটা পড়েছিলে সে টেক্সট বুকটা পড়ে নেবে। আর সবচেয়ে বড় কথা, আগে নোটবুক তোমরা কোনো সময় ধরবে না। টেক্সট বুকটাকে আগে 3 বার কমপক্ষে পড়বে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলছি, বাংলা হোক, ইংরেজি হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, তোমরা টেক্সট বুকটাকে আগে 3 বার পড়বে, তারপরে তোমরা নোটবুক পড়বে। তার আগে নোটবুক কোনো সময় ধরবে না। নোটবুক কিন্তু তোমাকে একদম পারফেক্টনেস থেকে তোমাকে সরিয়ে দেবে, এবং নোটবুক থেকে তুমি দেখবে মাঝখান থেকে ধোঁয়া ধোঁয়া কথা তুমি শুনতে পাচ্ছ। আর যদি টেক্সট বুক তুমি করে থাকো, টেক্সট বুক যতবার করবা তত তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ডাউট ক্লিয়ারের জন্য অন্য কিচ্ছু দরকার নেই, টেক্সট বুকটাকে তুমি মোর অ্যান্ড মোর টাইমসকে পড়ো। সলভ মোর অ্যান্ড মোর প্রবলেম। 8 নাম্বার হচ্ছে সলভ মোর অ্যান্ড মোর প্রবলেম। সলভ মোর অ্যান্ড মোর প্রবলেম, মোর প্রবলেম। দেখো, আমি বললাম সলভ মোর অ্যান্ড মোর প্রবলেম। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা একটা বাধ্যতামূলক। প্রবলেম বলতে আমি বলছি অঙ্কমূলক, কিন্তু অঙ্কের একটা ভাইটাল জায়গা আছে। ক্লাস 9 10-এ যদি অঙ্ক না করো তুমি জীবনেও 100-তে 100 পাবে না, এটা লিখে দেওয়ার কথা। 80-র পরে তুমি থমকে যাবে। সুতরাং 20 মার্কস যদি এক্সট্রা, ওই 20 মার্কসটা যদি পেতে হয়, 80-র পরের 20 মার্কসটা যদি দরকার হয়, অর্থাৎ 100-তে 100, তাহলে তোমাকে অঙ্ক কিন্তু করতে হচ্ছে। তাহলে এই অঙ্কগুলোও একটা প্রবলেম। সাথে কিছু দেখবো এদিক ওদিক থেকে বিভিন্ন, এটা কেন হলো, কি জন্য হলো, এই রিয়াকশনটা এই না দিয়ে যদি এই দেওয়া হতো তাহলে কি হতো, কেন এটা দেওয়া হয় না, এখানটায় আমি এইটা শোধন করতে আমি সালফিউরিক অ্যাসিড না দিয়ে আমি অন্য কিছু কেন দিই, সেটা দিলে পারে কি হয়। এই ধরনের মেলা প্রবলেম গুলো আসবে। সেই প্রবলেম গুলোর ক্ষেত্রে কোনোটার ক্ষেত্রে রিয়াকশন দিয়ে প্রবলেম সলভ হয়, কোনোটার ক্ষেত্রে আবার অঙ্ক করতে গিয়ে প্রবলেম সলভ হয়। সুতরাং যত বেশি তুমি প্রবলেম সলভ করবে, এই প্রবলেম সলভটা তোমার ডাউট ক্লিয়ারিংটাকে আরো বেশি দিকে নিয়ে যাবে। অর্থাৎ এই যে সলভ প্রবলেম করবে, করার পরে তুমি তোমার ডাউট গুলোকে ক্লিয়ার করবে। ক্লিয়ার করার জন্য আমি বলবো যে প্রবলেম সলভ করার পরেই ডাউট ক্লিয়ারের জন্য তুমি স্যারের কাছে যোগাযোগ করবে। যে স্যারের কাছে, সে স্কুলের স্যার হোক, টিউশন স্যার হোক, সেখানটাই করবে। এত কিছু করার পর তারপরে তুমি এইবার যেটা ধরবে, এবার প্র্যাকটিস কোশ্চিন পেপার। এইবার তুমি কোশ্চিন পেপারটা ধরবা। তার আগে কিন্তু তুমি যদি কোশ্চিন পেপার ধরে থাকো, তাহলে পরে তুমি ওই কোনোদিনও 70-এর উপরে তুমি যেতে পারবে না, ওই 70-80-র মধ্যেই তুমি আটকে যাবে। প্র্যাকটিস কোশ্চিন পেপার। কোশ্চিন পেপারটা যদি তুমি প্র্যাকটিস তারপরে করবে, এতগুলো কাজ করে আসার পরে তুমি এবার কোশ্চিন পেপারটা প্র্যাকটিস করো, দেখো তুমি কতটা বেটার পারছো। তুমি যা এতদিন করে এসছো, তোমার জিনিসগুলো ঠিক আছে কিনা, তোমার ডাউট গুলো ক্লিয়ার হয়েছে কিনা, এইবার কোশ্চিন পেপার করবে, দেখবে তুমি 100-র কাছে পিঠে অ্যান্সার করতে পারছো। এবং সেই অ্যান্সারটা কোশ্চিন পেপারে হয়তো বলে দিয়েছে, এখানে 4টে কোশ্চিন দিয়ে বলেছে যে কোনো 3টে কোশ্চিন উত্তর করো, তুমি 3টে করবে না, তুমি 4টেই করবে।
কোশ্চিন পেপার সলভের সময় কিন্তু তুমি নিজে ওই না এখানে তো 3টে বলেছিলাম আমি তো 90 পেয়ে যাচ্ছি, তা হবে না। তোমাকে কিন্তু ওই 4টে কোশ্চিনই সলভ করতে হবে। যেটাকে তুমি ছেড়ে দিবে সেটাই তোমার কিন্তু একটা রোগ ধরে নেবে, সে তোমাকে তখন ঢেকে দিবে ওই জায়গাটা, দেখবে ওই কোশ্চিনটাই বেশি করে চলে আসছে। আগের দিন যেটা সলভ করেছো পরের দিন যদি আসে আবার তুমি সলভ করো, এতে তোমার বিষয়টা আরো বেশি জলের দিকে এগোবে। এরপরে লাস্টলি যে কথাটা বলবো, যদি তোমার কোনো হেল্প দরকার হয় এরপরে নিড হেল্প, তোমার অবশ্যই হেল্প দরকার, নিড হেল্প, গো টু টিচার। অবশ্যই এটা সবসময় তোমার দরকার। টিচারের সাথে তুমি যোগাযোগ রাখো, টিচারের কাছে তুমি যাবে বারবার। তোমার যদি এত কিছু করার পর এরপরে তোমার যখন হেল্প দরকার হবে তখন অবশ্যই তুমি টিচারের সাথে যোগাযোগ করবে। দেখবে এই সমস্ত কিছু যদি তুমি মেনে চলতে পারো তাহলে আমি গ্যারেন্টেড দিয়ে বলছি তুমি 100-এ 100 পাবে, এবং শুধু পাবে না, তোমার কাছে মনে হবে যে আমার সবচেয়ে ফার্স্ট চয়েস সাবজেক্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। এবং দেন অর্থাৎ 11-12-এ যখন যাবে তখন তোমার মনে হবে যে আমার এটা ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে আমার ফার্স্ট চয়েস। সুতরাং তাহলে তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে প্রথমত চয়েস করতে হচ্ছে একটা গুড টিচারের কাছে তোমাকে পড়তে হবে, যে টিচারের ভাষাটা এবং বোঝানোটা তুমি বুঝতে পারবে। দ্বিতীয়ত ফিজিক্যাল সায়েন্সকে রেগুলার ভার্সিটিতে পড়তে হবে, কোনোদিন আমি অফ দিব না। তৃতীয়ত কি করতে হবে, যে ক্লাস শুরুর আগে যেখানে আমি যে ক্লাস করি সে টিউশন হোক বা স্কুল হোক, সেখানটায় শুরুর আগে আমি সঙ্গে সঙ্গে ফিজিক্যাল সায়েন্সটাকে আরো পড়ে নেব। এবং এবার কি করব, আমাদের অ্যাটেন্ড এভরি ক্লাস, প্রত্যেকটা ক্লাস ফিজিক্যাল সায়েন্সের আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। যদি অ্যাটেন্ড না করি তাহলে কিন্তু আমার কিছু কিছু মাঝখানে ছাড়া পড়ে যাবে। নিজের পারফেক্ট নোটগুলো তৈরি করে নিতে হবে, যে ভাষাটা আমি বুঝি সেই ভাষাটা যেন আমার সহজ সরল হয় সেই ভাষাটাতে করতে হবে। তারপরে এক্সারসাইজ যত আছে সেই চ্যাপ্টারের পরে এক্সারসাইজগুলোকে আমাকে করতে হবে, এবং আমাদের নোটগুলোকে বারবার রিভিশন করতে হবে। তারপরে যত প্রবলেম আমরা পাবো, সে অঙ্কমূলক প্রবলেম হতে পারে, আমাদের ওই রিয়াকশনমূলক প্রবলেম হতে পারে, সেগুলোকে আমাদের সলভ করতে হবে। এবং প্র্যাকটিস কোশ্চিন পেপার, প্র্যাকটিস, তারপরে তো আমরা কোশ্চিন পেপারে হাত দিব, কোশ্চিন পেপার যত বেশি পারবো সলভ করব। এই সলভ কিন্তু আমাকে আরো পারফেক্টনেসের দিকে নিয়ে যাবে। এইটুকুনি আমার বক্তব্য। তোমরা এই কটা কথা মনে রেখে যদি ফিজিক্যাল সায়েন্স পড়ো, আমি অ্যাসিউর করছি তোমাদের ফিজিক্যাল সায়েন্স তোমাদের মনে হবে ফার্স্ট চয়েস সাবজেক্ট, এবং এটা অনেকটা জলের মতো সোজা। ধন্যবাদ।